এরপর যে আমাদের টপিকটা হচ্ছে সেটা হচ্ছে এক্স রে। তো হচ্ছে রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতি, এটা হচ্ছে আশা করি এখানে না বোঝার কিছু না, আমি একবার পরে দেখলাম। এরপর হচ্ছে এক্স রে। তো এক্স রে কীভাবে কাজ করে এটা একটু যদি আমি বলি, এখানে দেখো প্রথম যে প্যারাটা উইলিয়াম রনচের আবিষ্কার করছেন ফটোগ্রাফি প্লেটে। আচ্ছা, এখানে বলছে এই রশ্মির প্রকৃতি তখন জানা ছিল না বলে তার নাম দেওয়া হয়েছিল এক্স রে। এক্স রে মানে কি, আমরা হচ্ছে এগুলো আমরা জানি যে হচ্ছে আমরা যখন ম্যাথ করতে যাই তখন হচ্ছে আমরা অজানা রাশিকে, অজানা এই জিনিসকে আমরা ধরি এক্স, এভাবে এক্স ধরে নিই, এক্স ওয়াই যে চলকটা ধরে নিই। তো ওই রশ্মিরও প্রকৃতি জানা ছিল না বলে তখন সেই সময় তার নাম দেওয়া হয়েছিল এক্স। ওই এক্স রে, রে মানে হচ্ছে রশ্মি, সে এক্স রশ্মি থেকেই এখন এটার নাম হয়ে গেছে এক্স রে। আলোর মধ্যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, আমরা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বলতে আমরা কি বুঝাই, এই জিনিসগুলো সব তোমরা হচ্ছে ইন্টার লেভেলে গেলে কিছুটা পড়বা। আর হচ্ছে এটা ব্যাখ্যা দিচ্ছে না, এটা খুবই একটা বিশাল একটা ব্যাখ্যা আর কি। তাড়িৎ চুম্বক তরঙ্গ ধরে নাও বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এটা একটু মাথায় রাখবা যেগুলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আর আলো সেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, একটু মাথায় রাখবা যে এই তরঙ্গগুলো বাহিত হওয়ার জন্য কোনো প্রকার মাধ্যমের প্রয়োজন হয় না, মানে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বাহিত হওয়ার জন্য কোনো প্রকার মাধ্যমের প্রয়োজন হবে না। যেমন শব্দ তরঙ্গ, এটা কিন্তু প্রবাহিত হওয়ার জন্য মাধ্যম প্রয়োজন হয়, তাই না? বায়ু মাধ্যম প্রয়োজন হয়, কঠিন মাধ্যম প্রয়োজন হয়, তরল মাধ্যম প্রয়োজন হয়, যে কোনো একটা মাধ্যম তার কিন্তু লাগবে। এরকম প্রায় অনেক তরঙ্গই আছে, যেমন তাপের যে তরঙ্গটা, সেই তাপের যে তরঙ্গ যদি আমি বাহিত হয়, এটা কিন্তু তোমার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তাপও তোমার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, আলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এক্স রে এগুলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, মানে এগুলো কোনো প্রকার মাধ্যম প্রয়োজন হবে না, এটা একটু জেনে রাখো। তবে তার তরঙ্গদৈর্ঘ্য আমাদের পরিচিত দৃশ্যমান আলো থেকে কয়েক হাজার গুণ ছোট। কার মানে হচ্ছে এই দেখো, আমাদের পরিচিত দৃশ্যমান আলো, যেমন আমাদের আলোগুলো তোমার বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ, বাট হচ্ছে আমাদের যে আলো তরঙ্গ দৈর্ঘ্যগুলো সেগুলো যথেষ্ট বড়, মানে তার ফ্রিকোয়েন্সি যথেষ্ট কম। কিন্তু এক্স রে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ফ্রিকোয়েন্সি কেমন, সেটা ফ্রিকোয়েন্সি বেশি, মানে হচ্ছে সে একটা দূরত্ব অতিক্রম করার জন্য, একটা দূরত্ব অতিক্রম করার জন্য সে কিন্তু অনেকগুলো কম্পন সম্পন্ন করবে। তো একটা ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য ছোট যদি হয়, তাহলে কিন্তু তা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এই কারণে হচ্ছে আমাদের যে মাতৃগর্ভে যখন সন্তান থাকে, তার কিন্তু ছবি বের করার জন্য, যে সে ছেলে না মেয়ে, আল্ট্রাসোনোগ্রাফিতে মূলত করা হয় ছেলে না মেয়ে বের করার জন্য, তাই না? তো সেখানে কিন্তু তোমার এক্স রে ব্যবহার করা যেত, কিন্তু এক্স রে কিন্তু ব্যবহার করা হয় না। কেন? কারণ এক্স রে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হয় সেগুলো হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো হচ্ছে ছোট, ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে, ঠিক আছে? এফ সমান 1/, ল্যামডা নিশ্চয়ই জানো এটা। ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার বেশি হবে, এই ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে সেটা কিন্তু তোমার সে ভ্রূণকে, গর্ভের মধ্যে থাকা ভ্রূণকে কিন্তু সে ক্ষতি করতে পারতো, ঠিক আছে? এই কারণে কিন্তু তার এক্স রে করা হয় না। হ্যাঁ, এবং এক্স রে শুধুমাত্র তোমার যে বাচ্চা, মাতৃগর্ভে থাকা সন্তানের তা না, এটা কিন্তু একটা মানুষের দেহ কিন্তু ক্রমাগত, একটা মানুষ কিন্তু যদি ক্রমাগত সে যদি এক্স রে মেশিনের সামনে দাঁড়ায় থাকে, তার মধ্যে যদি এক্স রে করা হয়, কিন্তু তার শরীরের জন্য সেটা কিন্তু ক্ষতিকর হবে, ঠিক আছে? এই জন্য এক্স রে কিন্তু খুবই অল্প সময়ের জন্য করে তার জাস্ট ছবিটা নেওয়া হয়। আচ্ছা, কয়েক হাজার গুণ ছোট, তাই এই শক্তিও দেখো, এই যে বলা হলো তাই শক্তি সাধারণত থেকে বেশি, তার মানে তার শক্তিটা কিন্তু বেশি। আর শক্তি, এরকম বেশি শক্তি জিনিস যে তোমার শরীরের মধ্যে ক্রমাগত যেতে থাকে, তোমার শরীরের জন্য কিন্তু এটা ক্ষতিকর। যেহেতু তরঙ্গদৈর্ঘ্য অনেক ছোটো, তাই আমরা খালি চোখে তো এক্স দেখতে পাই না। আসলে কথাটা একটু মিসলিডিং হয়েছে, যে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে আমাদের আলোর থেকে ছোট, তাই আমরা তাকে দেখতে পাই না। এখন আলো থেকে যদি বড় হইতো তাহলে কি দেখতে পাইতাম? না, তাও দেখতে পাইতাম না, ঠিক আছে? তো আমাদের সাধারণ আলো থেকে যে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ছোটো বা বড় হয়, তাহলে কিন্তু তোমার হচ্ছে সেই আলোটা আর দেখা যায় না। তো এক্সট্রা যে তরঙ্গদৈর্ঘ্য সাধারণ আলো থেকে ছোট, আমরা যে তরঙ্গদৈর্ঘ্যগুলো আছে, যে সাধারণ যে তরঙ্গদৈর্ঘ্য, সেটা নিশ্চয়ই তোমরা হচ্ছে আমরা পড়ে আসছি, পর্যায়বৃত্ত গতি এবং তরঙ্গ চ্যাপ্টারটার মধ্যে নিশ্চয়ই ছিল। সেখানে ব্যাখ্যা করা হচ্ছে কত থেকে কত তরঙ্গ দৈর্ঘ্য হলে আমরা সেটা দেখতে পাবো। এখানে হচ্ছে এটা কি দেওয়া নাই, আলো চ্যাপ্টারটার মধ্যে থাকার কথা, যে 480 ন্যানোমিটার সম্ভবত, বা 470 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে হতে হয় সাধারণ আলো তরঙ্গ দৈর্ঘ্য, নিশ্চয়ই তুমি জানো, তাই তো? তো এবার আসি আমরা এক্স রে হচ্ছে পরের কথাগুলোতে যাই। আচ্ছা, এরপর হচ্ছে এক্স রে কীভাবে কাজ করছে বা কীভাবে ব্যাখ্যা করছে, মানে কীভাবে গেছে সেটা হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে একটা একটা করে আমরা দেখি। একটি কাচের গোলকের দুই পাশে দুটি ইলেকট্রোড থাকে। ইলেকট্রোড মানে কি? ইলেকট্রোড মানে কিন্তু হচ্ছে তোমার তড়িৎদ্বার, ঠিক আছে? তড়িৎদ্বার কি আমরা এগুলো পড়ছি, একটা হচ্ছে ক্যাথোড থাকে আর একটা হচ্ছে অ্যানোড থাকে। ক্যাথোড কি হয় বলো তো? ক্যাথোড কি বহন করে? ক্যাথোড কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ ইলেকট্রন বহন করে। এই কারণে হচ্ছে ক্যাথোডে গিয়ে ধাতুগুলো জমা হয়। সোডিয়াম ধাতু ক্যাথোডে জমা হতো। কেন সোডিয়াম ধাতু ক্যাথোডে জমা হতো? কারণ ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, তাই সেখানে কি জমা হবে? ধাতু জমা হবে, যেটা পজিটিভ চার্জ বহন করে থাকে, ঠিক আছে? তার মানে ক্যাথোড, যদি তোমার ইলেকট্রন কোথা থেকে বের হতে হয়, সে কোথা থেকে বের হবে? অবশ্যই সে ক্যাথোড থেকে বের হবে, কারণ হচ্ছে সে ঋণাত্মক তড়িৎদ্বার, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমার হচ্ছে কি বলা হচ্ছে, দুইটা তোমার হচ্ছে ইলেকট্রোড থাকে। একটা হচ্ছে ইলেকট্রোড, আঁকি, একটা হচ্ছে ইলেকট্রোড, ধর এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড, আর একটা হচ্ছে এটা হচ্ছে অ্যানোড। হ্যাঁ,
তো ক্যাথোড আর অ্যানোড, এই ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে কে থাকে? এখানে একটা মানুষ থাকে যার হচ্ছে এক্স রে বের করা হবে, ঠিক আছে? তো এই ক্যাথোড থেকে কী বের করা হয় জানো? এই ক্যাথোড থেকে বের করা হয় ইলেকট্রন। এখান থেকে ইলেকট্রন ছুঁড়ে মারা হয়, খুব প্রচণ্ড স্পিডে ইলেকট্রন ছুঁড়ে মারা হয়। তো ইলেকট্রনগুলো কীভাবে ছুঁড়ে মারা হয় এটা একটা ব্যাখ্যা খুব সুন্দর করে বলা হয়েছে। যেমন চিন্তা করো, আমাদের যে বাল্ব, আমাদের বাল্বের মধ্য দিয়ে কেন তোমার হচ্ছে যে আলোটা জ্বলে, ফিলামেন্টের তারের মধ্যে দিয়ে কেন আলো জ্বলে? কারণ হচ্ছে তোমার বাল্বের মধ্যে দিয়ে ইলেকট্রন যায়, ঠিক আছে? তো বাল্বের মধ্যে যখন ইলেকট্রন যায় তখন হচ্ছে এই ফিলামেন্ট যে তারটা, মানে বাল্বের ভিতরে যে প্যাঁচানো একটা তার আছে, এটার রোধটা অনেক বেশি, হ্যাঁ? তো ইলেকট্রন যখন ওই রোধের মধ্যে দিয়ে যায় তখন কি হয়? প্রচণ্ড রকমের একটা তোমার হচ্ছে ঘর্ষণ হয়। সেই ইলেকট্রন তোমার হচ্ছে সেই রোধের কারণে সে প্রচণ্ড ঘর্ষণে, সেই ঘর্ষণ থেকে কিন্তু তোমার কী বের হয়? আলোটা উৎপন্ন হয়, ঠিক আছে? এবং সেখান থেকে কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রনগুলো কিন্তু তোমার ছড়াই যাচ্ছে, চারপাশে কিন্তু এসে ছড়াই যাচ্ছে, হ্যাঁ? তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো কারণে যদি তোমার হচ্ছে কোনো কিছু উত্তপ্ত করা হয়, সেখান থেকে কিন্তু ইলেকট্রন কী হয়ে আসবে? বের হয়ে আসবে, বুঝে গেছে? তো এই কাজটা কিন্তু করা হয়। এখানে তোমার হচ্ছে এই যে ক্যাথোড, ক্যাথোডের মধ্যে একটা তোমার তার দেওয়া হয়, সে তারটা হচ্ছে টাংস্টেনের তৈরি ক্যাথোডের ভিতর। টাংস্টেন কেন? এই ধাতুটা খুবই ভালো রকমের বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? তো টাংস্টেনের তৈরি ক্যাথোডের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে সেটাকে উত্তপ্ত করা হয়। মানে তার মানে বুঝতেছো এখানে প্রচণ্ড তোমার কী দেওয়া আছে? রোদ দেওয়া আছে। তো এরপর বিদ্যুৎ প্রবাহিত করে সেটাকে উত্তপ্ত করে। তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, রোদ আছে, উত্তপ্ত হচ্ছে সেটা। এই রোধের কারণে, মানে রোধের যে তখন তাপ উৎপন্ন হয়, তখন ফিলামেন্ট থেকে কী বের হয়? ইলেকট্রনগুলো মুক্ত হয়ে আসে, ঠিক আছে? তাহলে প্রচণ্ড রকম ইলেকট্রন মুক্ত হচ্ছে। এখন তোমার হচ্ছে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে কী দেওয়া হয়েছে? ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে, মানে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে তো তুমি মানুষটা আছো, তোমার অপর পাশে দাঁড়িয়ে আছে কি? অ্যানোড দাঁড়িয়ে আছে। তো ইলেকট্রনগুলো যখন উৎপন্ন হয়, অ্যানোড তো পজিটিভ চার্জযুক্ত, ঠিক আছে? সে কী করবে? ইলেকট্রনগুলোকে প্রচণ্ড জোর করে আকর্ষণ করবে। তো ইলেকট্রনগুলো কী হবে? ছুটে যাবে, কার কাছে ছুটে যাবে? ক্যাথোডের কাছে, অ্যানোডের কাছে ছুটে যাবে। কার থেকে? ক্যাথোড থেকে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন ছুটে আসলো, ঠিক আছে? এখন অ্যানোডটা কি তোমার হচ্ছে নিরপেক্ষ ছিল না কি? সে হচ্ছে তোমার সেখানে তোমার ইলেকট্রন আগে থেকে ছিল, ইলেকট্রন কিন্তু তার আগে থেকে ছিল। ইলেকট্রন আগে থেকে যদি না থাকতো, যদি তার ইলেকট্রন কম থাকতো, তা বিক্রিয়া হয়ে যেত, তাই না? তো তার মানে হচ্ছে ইলেকট্রন যদিও এখানে অ্যানোড যদিও তোমার হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, কিন্তু সেখানে যখন অতিরিক্ত ইলেকট্রন এসে যখন এভাবে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারলে কী হবে? এখান থেকে অ্যানোডে অবস্থিত আগের যেসব ইলেকট্রনগুলো ছিল সেগুলো কী হবে? এই অ্যানোড থেকে মুক্ত হয়ে চলে যাবে, ঠিক আছে? এগুলো অ্যানোড থেকে মুক্ত হয়ে চলে যাবে। এখন তার মানে দেখো, এখানে হচ্ছে তোমার মনে করো 10 ইলেকট্রন এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারলো, 10 ইলেকট্রন জায়গা দখল করছে, কিন্তু তার প্রচণ্ড ধাক্কার কারণে দেখা গেল অ্যানোড থেকে 20 ইলেকট্রন মুক্ত হয়ে গেছে। মানে প্রচণ্ড জোরে সে যেহেতু সে ধাক্কা মারলো, 20 ইলেকট্রন মুক্ত হয়ে গেল। তাহলে এখন দিন শেষে অ্যানোডের কী হলো? দিন শেষে কিন্তু তোমার অ্যানোডের যে ইলেকট্রন অভাব হয়ে গেল। তার মানে হচ্ছে তোমার এখানে অ্যানোডের মধ্যে অন্যান্য ইলেকট্রন এসে যার জায়গাটা ফিল আপ করবে। তো এখন তুমি যদি সেই রাদারফোর্ডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেলের দিকে যদি একটু খেয়াল করো, তাহলে নিশ্চয়ই তোমার মনে আছে যে ইলেকট্রন যখন নিচু স্তর থেকে উপর স্তরে যায়, তখন সে কী করে? শক্তি শোষণ করে নিচ থেকে উপরের দিকে যায়। এবং উপর থেকে যখন, মানে উপরের স্তর থেকে যখন সে নিচের স্তরে আসে ইলেকট্রন, তখন কি হবে? তখন হচ্ছে সে কিন্তু শক্তি বিকিরিত করে। আর এই শক্তি বিকিরণটা কীভাবে হয়? সে কিন্তু তোমার হচ্ছে আলো বিকিরণ করে। মানে যখন সে উপর স্তর থেকে নিচের স্তরে নামে, তখন কিন্তু সে কি, মানে উপরের শক্তি স্তর থেকে তার চতুর্থ শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন নামলো, তখন কিন্তু সে কী হবে? সে কিছু আলো বিকিরণ করবে, হ্যাঁ? এই যে কী পরিমাণ আলো বিকিরণ করে, এগুলো তোমার হচ্ছে ইন্টারে গেলে তুমি পাবা যে কিছু কিছু সিরিজ আছে, মানে লাইম্যান সিরিজ আছে, কিছু সিরিজ আছে, ওগুলো তুমি পরবর্তীতে পড়বা। তো খেয়াল করো, তোমার হচ্ছে যখন চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে আসে, সে তো অবশ্যই কী করবে? আলো বিকিরিত করবে। এখানেও তোমার ঠিক সেম হবে। যেই প্রচুর রকমের ইলেকট্রন সেখানে ধাক্কা মারলো, সে একটা শক্তি এখানে এসে ধাক্কা মারলো না, শক্তিগুলো কে শোষণ করে ফেললো? বাকি এখানে থাকা 20 ইলেকট্রন শোষণ করে ফেলছে, 20 ইলেকট্রন মুক্ত হয়ে গেল, ঠিক আছে? কিন্তু তোমার এখানে 10 ইলেকট্রন তো জায়গা আগে থেকে দখল করে রাখছে, আরও 10 ইলেকট্রন, তাহলে হচ্ছে এখানে তার জায়গার অভাব আছে। এই 10 ইলেকট্রন কী হবে? উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে, উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে এই 10 ইলেকট্রন ঢুকবে। এবং তারা যখন হচ্ছে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যাবে, তখন তারা কি করবে? কিছু আলো নির্গত করবে। এই আলো যে নির্গত করবে, এই আলোটাকে বলা হচ্ছে এক্স রে, ঠিক আছে? এই এক্স রে যে তরঙ্গদৈর্ঘ্য সেটা কেমন হবে? সেটা হচ্ছে অ্যানোড হিসেবে, মানে এখানে যে অ্যানোডটা রাখা হয়েছে সেটা কোন ধাতু ব্যবহার করা হয়েছে তার বেসে নির্ভর করছে। অ্যানোডটা আসলে কি তামার তৈরি, নাকি এটা তোমার হচ্ছে যে হীরা আছে সেই হীরার তৈরি, নাকি তোমার হচ্ছে এটা লোহা তৈরি, সেটার উপর ডিপেন্ড করবে। তো এখানে সাধারণত আমরা হচ্ছে তামাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এবার নিশ্চয় আশা করে বুঝতে যে এক্স রে রশ্মিটা কীভাবে উৎপন্ন হয়, ঠিক আছে? তো এই এক্স রে রশ্মিটা মানে এই এক্স রে আলোটাই তারপর হচ্ছে তোমার কী হবে? ফটোগ্রাফিক প্লেটে পড়বে। দেখো এখানে হচ্ছে আমি যদি আরেকবার একটু ব্যাখ্যা করি, তো তোমাদের বইতে মানে হচ্ছে কীভাবে এই এক্স রেটা বের হয় সেটা নিশ্চয়ই তুমি বুঝতেছো। এখন এক্স রে কীভাবে কাজ করে সেটা নিয়ে তোমাদের বইতে তেমন কিছু বলে নেই। তো এখানে আসলে যেটা হয়, তুমি মনে করো যে টর্চের একটা আলো, হ্যাঁ? তো টর্চের এই এই হচ্ছে তোমার হচ্ছে একটা টর্চ,
মনে করো এই হচ্ছে একটা টর্চ, টর্চ থেকে হচ্ছে তোমার আলো বের হলো, ঠিক আছে। তো এখানে তুমি কি রাখলা, এখানে তুমি রাখলে যে পাঁচ পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাত রাখলা, তাহলে কি হবে, এটা যে 4 আঙ্গুল হয়েছে ধরো 5 আঙ্গুল বিশিষ্ট হাত রাখলা, তাহলে কি হবে, এই আলোটা তো তোমার চারপাশে ছড়াই যাবে, তাই না। তো এখানে চারপাশেও তোমার হবে আলো, আলোটা দেখা যাবে, কিন্তু এই হাতের জন্য এখানে কি তৈরি হবে, সে হাতের ছায়াটা তৈরি হবে, এটা কিন্তু তোমার তৈরি হবে ছায়া, ঠিক আছে। এখানে যে একটা কাগজ থাকে সেখানে কি তৈরি হবে, হাতের ছায়াটা তৈরি হবে, ঠিক আছে। এই যে ছায়াটা তৈরি হচ্ছে, এখান থেকে আমি ছায়ার অস্তিত্ব দেখে আমি বুঝতে পারবো যে আলোটা যখন আসছিল তখন আমার এসে হাতের মধ্যে কি পেয়েছে, বাধা পাওয়ার কারণে এই ছায়াটা তৈরি হয়েছে। আসলে এক্সরে ঠিক এভাবে কাজ করে, যখন আমাদের শরীরের মধ্য দিয়ে এই এক্সরের আলোক রশ্মিটা বের হয়, যেমন আমি একটু আগে বললাম যে তোমার হচ্ছে কি হবে, যে ইলেকট্রনগুলো যখন মানে বাইরের ইলেকট্রনগুলো যখন অ্যানোডে এসে আবার প্রবেশ করে, তখন সে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামতেছে, সে কী তৈরি করবে, সে এক্সরে তৈরি করবে। এই যে তোমাদের বই থেকে চিত্রটা দেওয়া আছে যে এখানে এটা হচ্ছে অ্যানোড, সেখানে কি বের হবে, এক্সরে আলোক রশ্মিটা বের হবে, তো আলোক রশ্মি চারপাশে ছড়ায় যাবে। তো এখানে তুমি আবার দাঁড়িয়ে আছো, ঠিক আছে। এই ঠিক তোমার অপোজিট এখানে একটা কি রাখা হয়েছে, আর এখানে তো তুমি জানো যেখানে একটা ক্যাথোড রাখা আছে, পাশাপাশি এখানে একটা কি রাখা হয়েছে জানো, এটা ফটোগ্রাফিক প্লেট রাখা হয়, মানে যেটার মাধ্যমে এই আলোটা এসে এই ফটোগ্রাফিক প্লেটে পড়বে, ঠিক আছে। তো আলোটা তার মানে পুরোপুরি পড়লো, কিন্তু তোমার মাঝখানে কে দাঁড়িয়ে, তুমি মানুষটা দাঁড়িয়ে আছো, তোমার মধ্যে থেকে আলোটা চলে গেল। তো আমাদের মধ্যে দিয়ে যখন আলোটা যায়, মানে শরীরের কোষের মধ্যে দিয়ে আলোটা কিন্তু খুব ইজিলি চলে যেতে পারবে, ঠিক আছে। মানে সে এখানে আলোটা যেহেতু কোনো প্রকার বাধা পড়ছে না, তার মানে এক্সরেতে তুমি কোনো প্রকার কোষের কোনো ছায়া পড়বে না। তাহলে কিসের ছায়া পড়বে, আমাদের যে হাড়গুলো আছে, হাড্ডিগুলো আছে, এই হাড্ডির মাঝখানে কে আছে, ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম কিন্তু খুবই ঘন, ঠিক আছে। এই ক্যালসিয়ামটা ঘন হওয়ার কারণে এই ক্যালসিয়ামের মধ্য দিয়ে আলোটা কিন্তু কোনোভাবে পাস করতে পারে না। তার মানে এখানে কি পড়ে, এই যে হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে, এটা কি হয়, ছায়া আকারে পড়ে। এই কারণে হচ্ছে আমরা সে হাড়ের ছবিগুলো দেখি, আমরা কিন্তু কোনো কোষের ছবি এখানে দেখি না, আমরা কিসের ছবি দেখি, আমরা দেখি যে এই হাড্ডি, মানে এই হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম এখানে ছায়া হিসেবে পড়ে, এবং সে ছায়া ছবিটা কিন্তু আমরা এখানে দেখি। এই কারণে এক্সরে ছবিগুলো সবগুলো কি হয়, যে পুরোটা সাদা, তার মাঝখানে মাঝখানে কালো, এই ধরনের কিন্তু একটা ছায়া পড়ে, ঠিক আছে। বা এটাকে উল্টাভাবে দেখানো, যে চারপাশে পুরোটা কালো হয় এবং মাঝখানে অংশটা পড়ে যায় সাদা হয়ে যায়, মানে এটা উল্টা রিভার্স করে ফেলা হয়, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু আসলে এরকম, ঠিক আছে। আশা করি এক্সরের পুরো ব্যাপারটা তুমি ধরতে পেরেছো, যে তোমার হচ্ছে ফটোগ্রাফিক, মানে তোমার যে এক্সরে রশ্মিটা বের হয় ফটোগ্রাফিক প্লেটে গিয়ে সে আলোটা পড়ে, তোমার পুরো শরীরের মধ্যে দিয়ে সে পাস করে যেতে পারে। তা এই কারণে তোমার শরীরে কিন্তু কোনো ছায়া পড়ে না, কিন্তু তোমার যে হাড়গুলো আছে, সে হাড়ের মধ্যে দিয়ে যখন যায়, সে হাড়গুলোর মধ্যে দিয়ে সিধে যেতে পারে না, কারণ তার মাঝখানে আছে ক্যালসিয়াম, এই জন্য হাড়ের ছবি, হাড়ের ছায়াটা এখানে পড়ে। তো এই অনেকগুলো হাড়, 206টা হাড়ে যদি ছবি এখানে পড়ে, তাহলে তুমি পুরো একটা কঙ্কালের ছবি পেয়ে যাচ্ছ। এবং এর মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে হাড়ে ফাটল, মানে হাড়ে ফ্র্যাকচার যদি দেখা যায়, বা তোমার হচ্ছে যে মস্তিষ্কে যে হাড়গুলো আছে, সেই হাড়গুলো তোমার দেখা যায় এরকম, যদি মস্তিষ্ক হাতও নির্ণয় করা না, বুক থেকে তোমার হচ্ছে নিচের অংশগুলোর সে হাড়গুলো নির্ণয় করা হয়, এবং হাড়ের ছবির এখানে আসলে বের হয়ে আসে। তো আশা করি ব্যাপারটা ধরতে পেরেছো। এবং হচ্ছে তোমার আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে আমরা জানি যে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নিউমোনিয়া হলে তখন কিন্তু এক্সরে করে, কেন, কারণ নিউমোনিয়া যখন হয় তখন কিন্তু কফগুলো তোমার হচ্ছে বুকের মধ্যে জমাট বেঁধে যায়, ঠিক আছে। এই কারণে যখন ওর মধ্যে দিয়ে তোমার হচ্ছে এক্সরেটা যায়, সে কফের মধ্যে দিয়ে সে যেতে পারে না, কফের ছবিগুলো কিন্তু সেখানে ধরা পড়ে, এবং সেটা সাদা সাদা হয়ে পুরো বুকের মধ্যে নিউমোনিয়া যদি হয়, সে কিন্তু পুরো একটা ছায়া হিসেবে দেখা যায়, ঠিক আছে। তো আশা করি তুমি হচ্ছে যেখানে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো ধরতে পেরেছো। এফ নাম্বার পয়েন্টে একটা কথা বলেছে, ক্যান্সার কোষকে মেরে ফেলে। আসলে ক্যান্সার যে কোষ, ক্যান্সার ব্যাপারটা কি জানো, ক্যান্সার ব্যাপারটা আমি বায়োলজিতে পড়েছি কিনা আমার মনে পড়ছে না। ক্যান্সার ব্যাপারটা হচ্ছে এটা অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হয়, মানে তোমার হচ্ছে যে টিস্যু, মানে হচ্ছে যে টিউমার হয় না, যে টিউমার থেকে বেসিক্যালি সাধারণত ক্যান্সারটা হয়। তো ক্যান্সার তোমার হচ্ছে যদি কোনো শরীরের মধ্যে কোনো একটা না করুক, কারো যেন না হয়, তারপর যখন কোনো ব্যক্তির যখন ক্যান্সারটা হয়, কোনো কোষে যখন হয়, তখন সেটা অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজিত হয়, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে সেখানে কী হয়, কোষ তৈরি হয়, এবং এই যে কোষটা বিভাজনটা হচ্ছে, এটা কিন্তু তোমার হচ্ছে পরবর্তীতে ক্যান্সার, মানে এটাকে পরবর্তী ক্যান্সার বলা হয়। তো তার মানে যে ক্যান্সারকে যদি আমি রোধ করতে হয়, আমার রোধ করার জায়গাটা কী হবে, আমার রোধ করার জায়গাটা হবে যে অনিয়ন্ত্রিত যে প্রচুর পরিমাণ কোষ তৈরি হয়েছে, সেই কোষগুলোকে নষ্ট করে ফেলতে হবে, সেগুলোকে তোমার মেরে ফেলতে হবে। তো কোষকে তো আর অপারেশন করে তো আর বের করা যাবে না, তাই না। এই কারণে হচ্ছে এক্সরে সেই অনিয়ন্ত্রিত কোষের মধ্যে পাঠানো হয়। অনিয়ন্ত্রিত কোষের মধ্যে যখন আমার এক্সরেটা পাঠানো হয়, তখন সেই অনিয়ন্ত্রিত মানে অতিরিক্ত যে কোষগুলো আছে, সেগুলো এক্সরে যে প্রচুর শক্তি, সেই শক্তিতে অপ্রয়োজনীয় কোষগুলোকে মেরে ফেলা হয়। তাহলে আশা করি এখানে যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট রেডিওথেরাপি যেটাকে বলা হচ্ছে, মানে রেডিওথেরাপি মানে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা থেরাপি দেওয়া হয়, এই থেরাপিটা মানে হচ্ছে এক্সরে তরঙ্গ সেটা পাঠানো হয় আর কি। আশা করি এখানে পুরো ব্যাপারটা হতে পেরেছো।
আর এখানে দেখো যে বলা হচ্ছে এক্সরে করা অংশটুকু ছাড়া বাকি শরীর সীসার তৈরি অ্যাপ্রন দিয়ে ঢেকে দিতে হয়। একটা দেখতে মানে হচ্ছে তোমার অতিরিক্ত মানে একটা সেফ। যদিও আমি যখন এক্সরে করিয়েছিলাম আমার এরকম কোনো কিছু পোশাক টোশাক আমাকে পরে নেই, নর্মালি আমাকে দাঁড় করে ইয়া করে ফেলছে, এক্সরে করে ফেলছিল। ওফ, তাহলে দেখছো এটা খারাপ হয়েছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, অত্যন্ত প্রয়োজন না হলে গর্ভবতী মেয়েদের পেট বা তলপেটের অংশটুকু এক্সরে করা হয় না। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এক্সরে যদি করা হয় বাচ্চার শরীরের মধ্যে দিয়ে যখন যাবে এটা কিন্তু তার শরীরে, যেহেতু তার শরীরটা খুবই নরম, কিন্তু ক্ষতি করতে পারে। ঠিক আছে। তো এরপর আসো, এরপরে প্যারাটা হচ্ছে তোমার আলট্রাসনোগ্রাফি। তো আলট্রাসোনোগ্রাফি যদি আমরা পড়াই, আলট্রাসোনোগ্রাফির ব্যাপারটা খুবই ইজি। দেখো সনোগ্রাফি, এই সনোগ্রাফি শব্দটা হচ্ছে শব্দ। হ্যাঁ, আর আলট্রাসোনোগ্রাফি মানে কি? আলট্রাসোনোগ্রাফি মানে হচ্ছে সেই শব্দটাকে উচ্চ অবস্থায় নিয়ে যায়, আলট্রা অবস্থায় নিয়ে যায়, মানে অতিরিক্ত শব্দ। ঠিক আছে, আসলে এটা অতিরিক্ত শব্দ না, এটা হচ্ছে শব্দের কম্পাঙ্ককে ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এই যে দেখো আলট্রাসোনো এখানে বলে দিয়েছে শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 মেগাহার্টজ হয়ে থাকে। এটা কিন্তু বিশাল একটা, আমরা তো ফ্রিকোয়েন্সি পড়ছি 10 হার্টজ 20 হার্টজ এরকম পড়ছিলাম, তাই না? কিন্তু এটা কিন্তু দেওয়া আছে 1 থেকে 10 মেগাহার্টজ। ঠিক আছে, এটা কিন্তু খুবই বেশি। এবং আমাদের যে শব্দ শোনার যে সীমানা সেটা কিন্তু তোমার কত, সেটা হচ্ছে তোমার সম্ভবত 20,000 মেগাহার্টজ পর্যন্ত সম্ভবত, তাই না? যে সর্বোচ্চ আমাদের হচ্ছে 20,000 মেগাহার্টজ, মানে 20,000 হার্টজ পর্যন্ত। মেগাহার্টজটা 20,000 হার্টজ পর্যন্ত, এর চেয়ে বেশি হলে কিন্তু আমরা শুনি না। কিন্তু এটা কিন্তু তোমার মেগাহার্টজ, এটা বিশাল একটা অবস্থা। ঠিক আছে। তো এখানে দেখো এটাকে বলা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, উচ্চ মাত্রায় একটা শব্দ তৈরি করা হয়। তো আলট্রাসোনোগ্রাফিতে মানে আসলে আলট্রাসোনোগ্রাফিতে কাজটা কিভাবে হয় যদি এটা যদি বলি, তো আলট্রাসোনোগ্রাফি যে যন্ত্রটা, সেই যন্ত্রে একটা কী ব্যবহার করে, ট্রান্সডিউসার নামে একটা স্ফটিককে বৈদ্যুতিক, একটা ট্রান্সডিউসার নামে একটা যন্ত্র ইউজ করা হয় আলট্রাসোনোগ্রাফির মধ্যে। এখানে পুরো আলট্রাসোনোগ্রাফির যে হার্ট বা একদম হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফির যে মেইন অংশ, সেটা কিন্তু তোমার ট্রান্সডিউসার নামের যন্ত্রটা। ঠিক আছে, এই কী করে, এটাই তোমার হচ্ছে উচ্চমাত্রার শব্দ তৈরি করে। তো এখন আসো এই ব্যাপারগুলো কীভাবে যদি ব্যাখ্যা করি। ধরো মনে করো তুমি হচ্ছে এটা সাউন্ড করলা, হ্যাঁ, এখন মনে করো তোমার সাউন্ডে, আমি তোমাকে বললাম যে সাউন্ডে একটা প্রতিধ্বনি হইতে হবে। তোমার সামনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার সামনে হচ্ছে একটা আমি স্পঞ্জের তৈরি, হ্যাঁ, স্পঞ্জের তৈরি হচ্ছে তোমার একটা ইয়ে রাখলাম, তোমার সামনে একটা মাধ্যম রাখলাম, তুমি স্পঞ্জের তৈরি বা মনে করো সোফা যে ফোমের তৈরি জিনিসের সামনে তুমি একটা সাউন্ড করলা। আবার তোমাকে অন্য আরেকটা রুমে নিয়ে গেলাম, তোমার সামনে এবার আমি একটা লোহার একদম শক্ত মাধ্যম রাখলাম। এবার আমি তোমাকে বললাম ওইটার সামনে সাউন্ড করতে। এখন আমি তোমাকে বললাম যে প্রতিধ্বনি এখানে কোনটাতে হবে, তুমি যে ফোমের সামনে দাঁড়িয়ে সাউন্ড করছো ওইটাতে প্রতিধ্বনি হবে, নাকি তোমার হচ্ছে যেখানে হচ্ছে কঠিন মাধ্যম আছে সেখানে প্রতিধ্বনি হবে? আশা করি এটা তুমি বুঝতেছো, এটা ব্যাখ্যা করার দরকার নেই। যেটা কঠিন মাধ্যম সেখানে কিন্তু তোমার সাউন্ডটা প্রতিধ্বনি ফিরে চলে আসবে। ঠিক আছে। আর যেটা তোমার স্পঞ্জ, যেটা তোমার হচ্ছে যে ফোমের মতো জিনিস, ওখানে কি হবে, ওখানে হচ্ছে সাউন্ডটা প্রতিধ্বনি হবে না, সে কিন্তু এটা শোষণ করে ফেলবে। ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি যে ঘনত্ব যেটা বেশি হবে সেখানে কিন্তু প্রতিধ্বনিটা ইজিলি হবে, তাই তো? তো আমাদের শরীরের মধ্যে মনে করো হচ্ছে আমি তোমার মধ্যে আমি হচ্ছে একটা মানুষের মধ্যে সাউন্ড পাঠাইলাম, তো সাউন্ড অ্যাকচুয়ালি প্রতিধ্বনিটা কোথায় বেশি হবে, তার যেখানে ঘনত্বটা বেশি সেখানে কিন্তু তোমার প্রতিধ্বনিটা বেশি হবে। তো একজন গর্ভবতী নারীর কথা যদি চিন্তা করি, সে গর্ভবতী নারীর আসলে ঘনত্বটা কোথায় বেশি হয়, সে কিন্তু তার হচ্ছে এই যে তোমার তলপেট, এই যে তলপেটের মধ্যে একটা যখন বাচ্চা থাকে, সে কিন্তু ওখানে 10 কেজি, মানে প্রায় 5-6 কেজি, 10 কেজি হয় না, তোমার হচ্ছে ধরো 5-6 কেজি ওজনের যে একটা বাচ্চা, সে কিন্তু তোমার ঘনত্বটা বিশাল একটা ঘনত্ব। তো ওর মধ্যে যখন সাউন্ডটা যাবে সেটাই কিন্তু তোমার প্রতিধ্বনি ফিরে চলে আসবে। ঠিক আছে। কারণ কারণ ওখানে সাউন্ডটা ব্যাক করতে যেতে পারবে না, সেখানে তোমার যে ঘনত্বটা বেশি, তো এখান থেকে কী হবে, প্রতিধ্বনি ফিরে চলে আসবে। তার মানে এই জন্য তোমার হচ্ছে যদি এমন কোনো যন্ত্র পাওয়া যায় যেটা হচ্ছে এই ধরনের প্রতিধ্বনি তৈরি করতে পারবে, তাহলে কিন্তু সেটা খুব ইজিলি আমরা হচ্ছে মানে হচ্ছে মাতৃত্বকালীন মানে গর্ভাবস্থায় একটা বাচ্চা, সে বাচ্চার আকার, বাচ্চার লিঙ্গ, এগুলো জানার জন্য কিন্তু ইউজ করা হয়। যদিও হচ্ছে এখন একটা বাচ্চার লিঙ্গ জানার জন্য আলট্রাসোনোগ্রাফি করাটা উচিত না, মানে হচ্ছে এটা নিষিদ্ধ কিন্তু। ঠিক আছে। তারপরে হচ্ছে মানে ডাক্তারদের তো জানার প্রয়োজন, ডাক্তারা কিন্তু এটা করেন এবং করে কিন্তু ডাক্তার সাধারণত লিঙ্গের ব্যাপারটা বলেন না, কিন্তু তারা হচ্ছে সে ভ্রূণটা ভালো আছে কিনা, ভ্রূণটা নড়াচড়া করছে কিনা বাচ্চাটা, ওগুলো কিন্তু জানার জন্য তারা কিন্তু আলট্রাসোনোগ্রাফিটা করেন। ঠিক আছে। তো আলট্রাসোনোগ্রাফিটা এই কারণে করা হয় যেহেতু তোমার হচ্ছে বাচ্চা একটা ঘনত্ব আছে, একটা ওজন আছে, এবং সে হচ্ছে নারীর যে তলপেটের মধ্যেই তো হচ্ছে সেখানে বাচ্চার অবস্থান করে, তো সেখানে কী হবে, সাউন্ডটা কিন্তু খুব ইজিলি রিফ্লেক্ট হয়ে ফিরে চলে আসবে। অ্যাকচুয়ালি এই কাজটা এখানে করা হয়। একটু যদি আমরা একটু পড়ি যে এখানে কী বলা হচ্ছে, এখানে ব্যাখ্যাগুলো দিয়ে হচ্ছে আলট্রাসোনোগ্রাফিক ফার্স্টে হচ্ছে তোমার বৈদ্যুতিক শক্তি দিয়ে উদ্দীপ্ত করে উচ্চ কম্পাঙ্কের আলট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করা হয় কোথায়, ট্রান্সডিউসার যন্ত্রটাতে। এরপর সেই তরঙ্গটা কী করা হয়, পরিণত করা হয়, তারপর হচ্ছে সেখানে অঙ্গটির প্রতিবিম্ব দেখার প্রয়োজন হয়। আচ্ছা, এই কথাটার আমি এত মানে এটা পড়ে নিও, এটা হচ্ছে ইজি একটা ব্যাপার। সেখানে কি হয়, ফার্স্টে এটা তোমার হচ্ছে সে একটা বিশাল রকমের একটা তরঙ্গ তৈরি করা, একটা উচ্চ শব্দ তৈরি করা হয়, দেন সেই শব্দটা পাঠানো হয়। তো বাচ্চাটার কাছে গিয়ে পড়ে, বাচ্চাটা যেহেতু তোমার ঘনত্ব বেশি, বাচ্চা থেকে সাউন্ডটা কী হয়, এই যে প্রধ্বনিটা সেটা ফিরে চলে আসে। দেন সেই প্রধ্বনি, সেই সাউন্ডটাকে একটা বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করা হয়, সেটা কিন্তু আমার সেই পর্দাতে দেখানো হয়। এরপর আমরা দেখি যে বা এখানে যে নারী মায়ের সাথে যিনি থাকেন উনি দেখেন যে বাচ্চাটা নড়াচড়া করতেছে কিনা। ঠিক আছে।
আছে? তো এটা আশা করি খুব বেশি কিছু বলার নেই। এটা আশা করি বুঝতেছো যে এখানে দেখো যখন বিমটি মাংসপেশি বা রক্তের বিভিন্ন ঘনত্বে বৃহৎ তলে আপতিত হয়, তখন তরঙ্গের একটা অংশ প্রতিধ্বনিতে পুনরায় ট্রান্সডিউসারে ফিরে চলে আসে। এটা শুধু বাচ্চা, এটা নরমাল ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে? তো বুঝতেছো যে যে বিভিন্ন ঘনত্বের উপর যখন পড়ে তখন সেটা হচ্ছে প্রতিধ্বনিতে ফিরে চলে আসে। এবং একটা বাচ্চা যখন শুয়ে আছে তখন তার হাতের মধ্যে একরকমভাবে ফিরে আসবে, তার বাচ্চাটা যখন মাথা, সেখান থেকে তোমার প্রতিধ্বনিটা অন্যভাবে ফিরে আসবে। এই যে নানানভাবে যে প্রতিধ্বনিটা ফিরে আসতেছে, হ্যাঁ, এই প্রতিধ্বনিটাকে তরঙ্গ যখন রূপান্তর করে তখন তরঙ্গের রূপটাও তোমার হবে বিভিন্ন রকম। এই রূপটা যখন ছবিতে তৈরি করা হয়, এরপর আস্তে গিয়ে সেটা কি হয়, সে সাউন্ড থেকে তোমার কাছে একটা পূর্ণাঙ্গ একটা ছবি পাওয়া যায়। এটা কিন্তু আমি বুঝতে পারছি যে হাত থেকে যখন মনে করো সাউন্ডটা গেল, সাউন্ডটা গিয়ে হাতের মধ্যে লাগলো, হাত থেকে ফিরে চলে আসলো, তাহলে সেখানে হবে একটা মোটামুটি অন্যরকম একটা তরঙ্গ ফিরে আসবে। যখন সাউন্ডটা তোমার বাচ্চাটার মাথায় লাগলো, তখন হচ্ছে সেখান থেকে যখন ফিরে আসবে তখন সেই প্রতিধ্বনিটা অন্যরকমভাবে ফিরে আসবে, কিছু অংশ শোষিত হবে, কিছু অংশ ফিরে আসবে। এই যে ফিরে আসার যে তারতম্য, এটার বেসে তোমার হচ্ছে তরঙ্গটা, বৈদ্যুতিক তরঙ্গটারও তারতম্য হবে। আর বৈদ্যুতিক তরঙ্গটা কি পরবর্তীতে ছবি আকারে যখন রূপান্তর করা হয়, এরপর হচ্ছে বাচ্চাটার মাথা, বাচ্চাটার হাত, বাচ্চাটার পা, এগুলো হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে? তো এখানে দেখো এটা কিন্তু সাউন্ডটা যখন যায়, সে সাউন্ডটা হচ্ছে হয়তো বাচ্চারা নিজেও শুনে না, বাট সাউন্ডটা কিন্তু একটা কম্পাঙ্ক, প্রচণ্ড জোরে একটা যে সাউন্ড হয়, এই সাউন্ডে কিন্তু একটা কম্পাঙ্ক থাকে। হ্যাঁ, এই সাউন্ডটা কিন্তু তোমার হচ্ছে যে কোনো কিছুকে ভেঙে দিতেও সক্ষম। মনে করো তোমার জানলাটা যদি কাচের হয়, সেখানে যদি খুব জোরে একটা সাউন্ড করা হয় এবং সাউন্ড হয়তো তুমি শুনতেছো না, কিন্তু সেই সাউন্ড কিন্তু তোমার কাচকে ভেঙে দিতে পারবে। ঠিক আছে? কারণ সে কম্পাঙ্কটা কিন্তু বিশাল রকমের হয়। ঠিক আছে? তো এখানে একই ব্যাপার, একটা বাচ্চার মধ্যে যখন তোমার হচ্ছে সাউন্ড পাঠানো হয়, সেখানে কিন্তু সেটা ধাক্কা, এটা কিন্তু একটা ধাক্কার মতো সে অনুভব করে। তো এই জিনিসটা কিন্তু দেখো, এটা কিন্তু এক্স রে থেকে ভালো, কারণ এক্স রে হচ্ছে কি, সে একটা প্রচণ্ড শক্তিশালী আলো গিয়ে ওখানে ধাক্কা মারে, বাট আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু আলোটা যায় না, সেখানে একটা জাস্ট একটা হচ্ছে তোমার একটা বাতাসের মতো একটা ধাক্কা গিয়ে লাগে। তো এই জন্য এক্স রের তুলনায় তোমার এই আলট্রাসোনোগ্রাফিটা কিন্তু ভালো, মানে হচ্ছে সেটা নিরাপদ, ভালো না অ্যাকচুয়ালি, এটা বলা যায় নিরাপদ, কারণ এক্স রের মধ্যে প্রচণ্ড শক্তির একটা আলো যায়। ঠিক আছে? ওই আলোর থেকে এই সাউন্ডের যেটা যায়, এটা কিন্তু তোমার হচ্ছে একটু নিরাপদ। ঠিক আছে? কিন্তু তারপরে যে বারবার কি যদি একটা তোমাকে ধাক্কা মারে, সেটা কিন্তু বাচ্চার জন্য কিন্তু অনেকক্ষণ যদি তুমি ধরে রাখো, এটা কিন্তু উচিত না। এই কারণে হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে তোমার হচ্ছে যখন এই বিমটা, মানে এই যে আলট্রাসোনোগ্রাফি যখন করা হয়, যে যন্ত্রটার মাধ্যমে করা হয়, বা যে তোমার হচ্ছে ট্রান্সডিউসার যে যন্ত্রটা, ওটা কিন্তু তোমার হচ্ছে মায়ের যখন পেটের মধ্যে রাখা হয়, তখন হচ্ছে মানে পেটের উপর যখন ধরা হয়, সেটা কিন্তু এক জায়গায় স্থির করে রাখে না ডাক্তাররা ক্রমাগত এটাকে মুভ করে। কোনটাকে? ওই ট্রান্সডিউসার যন্ত্রটাকে। কেন? কারণ এক জায়গায় যদি তোমার বেশি রকমের সাউন্ড যায়, ওটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতি করতে পারে। ঠিক আছে? এই কারণে হচ্ছে তোমার এটা ক্রমাগত মুভ করে তোমার হচ্ছে বাচ্চা যে নরজ, এবং যখন তোমার হচ্ছে ট্রান্সডিউসারের মাধ্যমে যখন শব্দ পাঠানো হয়, বাচ্চা কিন্তু এটা টের পায়। ঠিক আছে? এই কারণে কিন্তু বাচ্চা ওখানে স্থির হয়ে বসে থাকে না, সে কিন্তু ক্রমাগত ওখানে নড়ছে, হাত নাড়ে, পা নাড়ে। কেন নাড়ে? কারণ সে কিন্তু সাউন্ড অনুভব করতেছে। ঠিক আছে? সে সাউন্ড হিসেবে অনুভব করতেছে না, বাট ধাক্কাটা কিন্তু সে অনুভব করতেছে। এই কারণে সে ক্রমাগত নড়াচড়া করে। এবং হচ্ছে ডাক্তাররা যিনি থাকেন, গাইনোকোলজিস্ট যিনি থাকেন, উনি কিন্তু ক্রমাগত ট্রান্সডিউসারটাকে নড়াচড়া করেন, যাতে করে মানে বাচ্চার উপরে যেন বেশি বেশি এই আওয়াজটা, মানে সাউন্ডটা যেন না যায়, কম্পাঙ্কটা যেন না যায়। ঠিক আছে? তো আল্ট্রাসোনোগ্রাফির যে কাজ, সেটা নিশ্চয়ই এটা বুঝতেছো। জেনারেটিভ এলিফিমা, বাকি ব্যাপারগুলো আশা করি বুঝবা, এখানে হচ্ছে না বুঝার কিছু নাই। এরপর আসো সিটি স্ক্যান। হ্যাঁ, সিটি স্ক্যানটা যদি বলি, সিটি স্ক্যান নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। দেখো, আমরা যদি ইয়ের কথা চিন্তা করি, স্ক্যানারের কথা চিন্তা করি, সরি স্ক্যানার না, এক্সরের কথা যদি চিন্তা করি, তাহলে এক্সরে কী করে? এক্সরে হচ্ছে জাস্ট মাত্র একটা ছবি দিয়ে ফেলে, হাড্ডি যেগুলো আছে এগুলো একটা ছবি নিয়ে সে দায়িত্ব শেষ করে। ঠিক আছে? কিন্তু সিটি স্ক্যানের কাজটা একদম হুবহু এক্সরের মতো, এক্সরে যন্ত্রটা কিন্তু ওখানে ইউজ করা হয়, বাট সেটা কী করা হয় জানো? একবার তোমার হচ্ছে পিঠের স্ক্যান করবে, আবার সে তোমার হচ্ছে পায়ের স্ক্যান করবে, মানে পায়ের সামনের দিকে স্ক্যান করবে, বা তোমার হচ্ছে সামনের দিকে বুকের স্ক্যান করবে, বা চোখের স্ক্যান করবে, চোখের পিছনে স্ক্যান করবে। এরকম পুরো জিনিসটা কী করবে ডাক্তাররা সিটি স্ক্যানের মাধ্যমে সমস্ত তোমার শরীরের সমস্ত চারপাশে যা কিছু আছে সব কিছুকে স্ক্যান করে ফেলবে। এভাবে এতগুলো স্ক্যান করার পরে সেই স্ক্যানগুলো কী করবে? জোড়া লাগাবে, এবং তারপর যখন তারা জোড়া লাগাবে, পুরো জিনিসটা, যেমন আমরা যখন শুধু এক্সরে কথা চিন্তা করি, সেখানে আমরা দ্বিমাত্রিক ছবি পাই, জাস্ট পৃষ্ঠে একটা ছবি পাই। ঠিক আছে? কিন্তু তার পিছনের দিকে কী আছে সেগুলো কিন্তু আমরা পুরোপুরি ছবি পাই না। কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে তোমাদের বইতে দেখো 398 পৃষ্ঠায় একবার হচ্ছে যখন কাউকে শোয়ানো হয়, তাকে একবার ঢুকানো হয়, আবার একটু বের করা হয়, আবার ঢুকানো হয়, মানে এরকম ঢুকানো বের করার মাঝখানে তার নানানভাবে তাকে এভাবে যন্ত্রটা বারবার ঘুরিয়ে নানান দিক থেকে স্ক্যান করে পুরো শরীরে একটা ত্রিমাত্রিক ছবি তারা বের করে নিয়ে আসে। এবং এর মাধ্যমে কি করা হয়, তোমার হচ্ছে শুধু এখানে তোমার যে ভাঙা হাড্ডিগুড্ডি আছে শুধু তাই না, তোমার যে নরম শরীরে যে বিভিন্ন ধরনের কিডনি হোক বা যকৃত হোক, এরকম নানান, বা হৃৎপিণ্ড হোক, এরকম পুরো জিনিসটা একটা ত্রিমাত্রিক ছবি, মানে তোমার সামনে পিছনে যা আছে সেই ছবিগুলো বের করা হয়। এবং আরও একটা যে ব্যাপার করা হয়, সেখানে হচ্ছে কিছুটা তোমার হচ্ছে শরীরের মধ্যে এক ধরনের রঞ্জক দেওয়া হয়। এই রঞ্জকটা হচ্ছে, এটা বলা হয়েছে সম্ভবত যে বিশেষ কন্ট্রাস্ট দ্রব্য পাঠানো হয়, মানে হচ্ছে এটা তোমার ওই সমস্ত কোষগুলোকে, যে কিডনি হোক বা হচ্ছে তোমার হৃৎপিণ্ড হোক, ওগুলোকে একটু তোমার কালারফুল করবে, যাতে আরও স্পষ্ট বোঝা যায়।
ঠিক আছে, ওইটা কিছু সময়ের জন্য দেওয়া হয়। তারপর হচ্ছে এভাবে করে বারবার চারপাশে ঘুরিয়ে তোমার কি করা হয়, একটা ত্রিমাত্রিক ছবি ওরা এখানে বের করে নিয়ে চলে আসে। তো এই জিনিসটা হচ্ছে বের করে তারপর হচ্ছে সামনে দেওয়া হয়, এর মাধ্যমে তোমার পুরো জিনিসটা একটা ভালোভাবে বোঝা যায় আর কি। তো শুধু হাড়ের না, এটা হচ্ছে তোমার নরম জিনিস যেগুলো আছে সেগুলোর হচ্ছে ছবি বের করার জন্য খুবই উপকারী। ঠিক আছে, তো এই সিটি স্ক্যানের কিছু কাজ আছে, এগুলো নিশ্চয়ই তুমি বুঝবা, এর নাম বুঝার কিছু নাই আশা করি। সতর্কতা নিশ্চয়ই আবার বুঝতেছো যে একই কথা বলা হয়েছে যে এক্স রে ব্যবহার করা হয় বলে গর্ভবতী মহিলাদের সিটি স্ক্যান করা হয় না। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে তোমার এমআরআই। তো এমআরআই হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং। ম্যাগনেটিক মানে চুম্বক, রেজোনেন্স মানে হচ্ছে অনুনাদ। অনুনাদ মানে কি? অনুনাদ মানে হচ্ছে একটা যে চুম্বকের প্রতিধ্বনি। আসলে এটা রেজোনেন্স মানে অনুনাদ, এটা হচ্ছে প্রতিধ্বনি। তো এটা হচ্ছে তোমার চুম্বকের যে প্রতিধ্বনিটা হবে সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং। এবং চুম্বকের প্রতিধ্বনির উপর ব্যবহার করে কী বার করা হবে, ছবিটা বের করা হবে। তো এটা কীভাবে কাজ করে যদি আমরা একটু বলি। হ্যাঁ, আমাদের শরীরটা তোমার হচ্ছে সম্পূর্ণভাবে কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত, তাই না? আসলে প্রোটিন না, আমাদের শরীরটা 70% পানি বলা হচ্ছে। তো পানিতে জানো H2O, ঠিক আছে, মানে হচ্ছে বিশাল একটা প্রোটিন আছে, ইলেকট্রন আছে। তো এই যে প্রোটিনগুলো, এগুলো কিন্তু তোমার হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তার মানে কি জানো, এগুলো সবগুলো তোমার একটা চুম্বক তৈরি করে। আমি যদি একটা আঁকি, মনে করি একটা প্রোটন আঁকি, মনে করি এটা একটা প্রোটন, ঠিক আছে। এই প্রোটনগুলো সবসময় এভাবে উপরের দিকে চুম্বক, মানে হচ্ছে তারা চুম্বক একটা দিক তৈরি করে রেখেছে। যেহেতু সবগুলো নিউক্লিয়াসের মধ্যে আছে, সবগুলো কি তৈরি করে রাখে? চুম্বক তৈরি করে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে রাখে। ইলেকট্রনের তার মানে কি ইলেকট্রন করা না, আসলে করে, বাট ইলেকট্রন তো হচ্ছে একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে ক্রমাগত ছুটাছুটি করে, তাই তো চুম্বক ক্ষেত্রটা ওইভাবে ফিল করার উপায় নেই। কিন্তু তোমার প্রোটনগুলো যে একটু ভারী, সে কি করে? এক জায়গায় বসে থাকে, বসে বসে সে চারপাশে একটা চুম্বক ক্ষেত্র বানায় রাখে। তো আমাদের শরীরে একটা বিশাল রকমের চুম্বকের একটা কি, এটা হচ্ছে চুম্বকের একটা হচ্ছে আধার বলা যায় আর কি, যে প্রোটনের আধার। তো প্রোটনের আধার হয়ে এখানে চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে থাকার মতো, ঠিক আছে। তো এখানে যখন তোমার হচ্ছে ফার্স্টে এমআরআই করা হয়, এমআরআই করার সময় কি করা হয়, প্রথমে যন্ত্রটার মধ্যে যখন ঢুকানো হয়, হ্যাঁ, তখন সে কি করে জানো, সে ফার্স্ট অফ অল একটা ফার্স্টে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। মানে এই এমআরআই যন্ত্রটার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র বানানো হয়। যেই চৌম্বক ক্ষেত্র বানানো হয়, প্রোটনগুলো কি হয়, তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কারণে এই এগুলো দিকটা এইদিকে সেগুলো ঘুরে যায়, মানে এই প্রোটনটা এভাবে করে ঘুরে যায়, ঘুরে ধরে এরকম হয়ে গেল, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের কারণে সবগুলো হচ্ছে ঘুরে একদিকে চলে আসলো। তো তারা কি করে দিক পরিবর্তন করে এভাবে একটা মানে দিক করলো, হ্যাঁ। এরপর হচ্ছে আমি কি পাঠাবো, এরপর আমি এর মধ্যে পাঠাবো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। মানে এখন এতক্ষণ তো তোমার হচ্ছে জাস্ট একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা, যে চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে সে ঢুকলো। যেমন আমি তোমাকে দুই পাশে প্রচণ্ড চৌম্বক আছে, এর মধ্যে ঢুকাইলাম, ঠিক আছে। তার মানে তুমি হয়তো কিছু বুঝবে না, বাট তোমার প্রোটনগুলো কিন্তু তারা নড়াচড়া করে ফেলছে, তারা তার দিক পরিবর্তন করে ফেলছে, ঠিক আছে। তো এটা জাস্ট একটা নর্মাল চৌম্বক ক্ষেত্র। এরপর কি পাঠানো হবে, এর মধ্যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠানো হবে। যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠানো হবে, এবার চৌম্বক শক্তি আরও বাড়লো, তখন কি হবে, সে তার দিকটা পরিবর্তন করবে। দিক পরিবর্তন করবে কিভাবে? মনে করো সে হচ্ছে এভাবে করে তোমার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গটা যাচ্ছে, ঠিক আছে। যে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গটা যাচ্ছে, এটা হয় 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, মানে এই দিক থেকে হয়তো সে এরকম হয়ে যাবে 90 ডিগ্রি এই দিকের সাথে, অথবা হয়ে যাবে 180 ডিগ্রি, মানে এইভাবে ঘুরে গেল, তাহলে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে সে কিন্তু ক্রমাগত এখন কী করতেছে, সে এখন তোমার এই যে তোমার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা পালস, যেটা বিদ্যুৎ চুম্বকীয় পালস, এটা যে পাঠানো হলো, সে কিন্তু সেটা গ্রহণ করতেছে। গ্রহণ করার কারণে তার কী হলো, দিকটা তার পরিবর্তন হলো, ঠিক আছে। এবার কী করবে জানো, যারা তোমার টেকনিশিয়ান, মানে হচ্ছে যারা একটা কাজ করতেছে, ডাক্তার না কিন্তু, একজন ডাক্তার হচ্ছে চিকিৎসা দিবে, আর টেকনিশিয়ান যারা তোমার যন্ত্রপাতিগুলো চালাবে। তো ম্যাগনেট এই যে তোমার এমআরআই যে টেকনিশিয়ানরা আছে, ওনারা কী করবে জানো, ওনারা এবার করবে কি, এটা স্টপ করে দেবে। কোনটা? এই যে তোমার শক্তি পাঠানো ছিল, তরঙ্গটা পাঠানো ছিল, এই তরঙ্গ পাঠানো তারা বন্ধ করে দেবে। যে তোমার এই তরঙ্গ পাঠানো তারা বন্ধ করবে, এবার কি করবে, এবার এই প্রোটনগুলো তার আগের জায়গায় ফিরে চলে আসবে, মানে যেখান থেকে আসে ওখান থেকে তারা ঘুরে আগের জায়গায় ফিরে চলে আসবে। তো ফিরে আসার সময় তারা কি করবে, যে শক্তিটা তারা এখন গ্রহণ করলো না, এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ তারা গ্রহণ করছে না, ওটা তারা ছেড়ে দেবে। বুঝতে পারছো? এই ছেড়ে দেওয়ার সময় মানে হচ্ছে, আমি যদি এটা দেখাই আবার, এটা তো এরকম ছিল, মানে হচ্ছে এরকম ছিল না। তো সে কী করবে, সে হচ্ছে আবার আগের জায়গায় ফিরে চলে আসবে, মানে হচ্ছে আবার আগের জায়গায় ফিরে আসলো, বা 180 ডিগ্রি হয়ে আবার আগের জায়গায় ফিরে চলে আসলো। এই যে 180 ডিগ্রি সে আগের জায়গায় ফিরে আসলো, এই ফিরে আসার সময় সে কী করবে, শক্তি ছাড়বে। মানে এতক্ষণ ধরে যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গটা সে গ্রহণ করলো, এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গটা এবার সে ছেড়ে দেবে, শক্তি রিলিজ করবে, ঠিক আছে। শক্তি রিলিজ সে করবে। এখন হচ্ছে তোমার শরীরের মধ্যে তো অনেক কিছু আছে, তোমার শরীরে হৃৎপিণ্ড আছে, তোমার শরীরে যকৃৎ আছে, তোমার শরীরে কিডনি আছে, তারপর তোমার শরীরে হচ্ছে বিভিন্ন রক্তের যে কোষগুলো আছে সেই কোষগুলো আছে, রক্তের নালী আছে, এগুলো সবগুলো একসাথে তোমার হচ্ছে ছাড়বে না।
হয়তো তোমার হচ্ছে এগুলো ছাড়াটা ডিপেন্ড করবে যে কী পরিমাণ ছাড়তেছে। তোমার হৃৎপিণ্ড হয়তো একরকমভাবে ছাড়বে, তোমার হচ্ছে যেটা বৃক্ক আছে কিডনি আছে সেটা হচ্ছে একরকমভাবে ছাড়বে, মানে সে আর কারণ তোমার যে শক্তিগুলো সে গ্রহণ করছে সব তোমার প্রতিফলিত হয়ে ফিরে চলে আসবে না, কিছু সে শোষণ করবে, ঠিক আছে, বাকিগুলো ছাড়বে। কখন ছাড়বে? যখন তুমি স্টপ করবা। তো তোমার হচ্ছে হৃৎপিণ্ড কিছুটা ছাড়বে, তারপর দেখা যাচ্ছে বৃক্ক ছাড়াটা তারতম্য হবে, এগুলো হচ্ছে তারা ছাড়তেছে, এগুলো তার ছাড়াটা কী হবে? তারতম্য, যে বৃক্ক একরকমভাবে ছাড়বে, তারপর হচ্ছে মানে কিডনিটা একরকমভাবে ছাড়বে, হৃৎপিণ্ড একরকমভাবে ছাড়বে। এই যে ছাড়ার যে তারতম্য, এই তারতম্যের বেসে এগুলো তোমার সাথে এবার ছবিগুলো এমআরআই যারা টেকনিশিয়ান আছে তারা সেগুলো বের করবে, মানে হচ্ছে তোমার কী পরিমাণ ছাড়তেছে, হৃৎপিণ্ডটা কী পরিমাণ ছাড়তেছে, তোমার হচ্ছে কিডনিটা কী পরিমাণ ছাড়তেছে, এবং ওরা কিন্তু জানে, মানে যারা এগুলো এতদিন ধরে করে আসতেছে ওরা কিন্তু জানে হৃৎপিণ্ড কী পরিমাণ ছাড়তে পারে, ঠিক আছে। ওই যে ছাড়তে পারাটা, ওই যে ছাড়াটা, এই ছাড়ার উপরে কি বানানো হবে? ছবিগুলো তৈরি করা হবে, বুঝতে পারছো? যেমন মনে করেন একটা ফুসফুস, আমরা জানি এটা নর্মাল ফুসফুস কি, মানে যারা টেকনিশিয়ানরা আছেন ওনারা জানেন যে কী পরিমাণ একটা নর্মাল ফুসফুস কী পরিমাণ শক্তি রিলিজ করতে হবে, ওনারা সেটা জানেন। এখন মনে করো কেউ একজন সিগারেট খেয়ে খেয়ে পুরো ফুসফুসটা কালো বানাই ফেলছে, তাহলে কি সেটা তোমার সম পরিমাণ শক্তি ছাড়বে? সম পরিমাণ কিন্তু শক্তি ছাড়বে না, দেখা যাবে অনেক বেশি এটা শোষণ করে বসে রয়েছে, কারণ সে কালো হয়ে আসছে, সে অনেক বেশি পরিমাণ তরঙ্গ শোষণ করে বসে আসছে। তা দেখা যাবে তার ছাড়ার যে অবস্থাটা নর্মাল ফুসফুসের চেয়ে, মানে শক্তি রিলিজের যে অবস্থাটা নর্মাল ফুসফুসের চেয়ে একটা ধূমপায়ী ফুসফুস কী হবে? কম হবে। তো এই যে কম হলো, তো তার মানে হচ্ছে তারা এবার এটার বেশি যখন ছবিটা বানাবে তখন হচ্ছে তারা দেখবে যে ওই ফুসফুসটা কালো হয়ে আছে, ঠিক আছে। তো এইভাবে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে কোষগুলো আছে সে কোষের হচ্ছে বিভিন্ন ধরনের ছবি বের করা হয়, এবং তোমার হচ্ছে একই দেখো তোমার হচ্ছে কাজগুলো এখানে ব্যাখ্যা করছে যে সিটি স্ক্যানের সাহায্যে নরম টিস্যু রক্ত ভাই সেগুলো বের করা হয়, পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়, যকৃৎ ফুস অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত এখানে আমার হচ্ছে কোনো ব্যাখ্যা দেয় না, এটা হচ্ছে সিটি স্ক্যানে ছিল, মানে ওই একই কথা যে এমআরআই করতে একটু বেশি সময় লাগে, মানে সিরিয়াস স্ক্যানে যা ছিল এমআরআই একদম একই, সময় একটু বেশি লাগে কেন? কারণ এই যে শক্তি রিলিজ করা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে। তবে এমআরআইতে কোনো প্রকার কী আছে, কোনো প্রকার ঝুঁকি নেই, কারণ সে কোনো প্রকার এক্সরে ছাড়ে না, তরঙ্গ মানে কোনো প্রকার শক্তি আলোক রশ্মি ছড়ে না, সে কি ছাড়ে? সেই তোমার হচ্ছে ইয়ার মতো আলট্রাসোনোগ্রাফির মতো নিরাপদ। কেন নিরাপদ? কারণ সে একটা চৌম্বক ক্ষেত্র বানায়, ঠিক আছে, সে কিন্তু কোনো প্রকার শক্তি এক্সরের মতো কোনো শক্তিশালী কোনো কি ছাড়ে না, কোনো প্রকার সে আলোক রশ্মি সে ছাড়তেছে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার সিটি স্ক্যানের মতোই সে সমস্ত কাজ করে, যে যকৃৎ ফুসফুস অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত মানে কি? তোমার হচ্ছে অতিরিক্ত পরিমাণ কোষ বিভাজন, সেই কোষের সমস্ত ছবিগুলো তোমার কি হবে? অতিরিক্ত কোষ থাকলে কি বেশি ছাড়বে না কম ছাড়বে? অবশ্যই সেই শক্তিটা কম রিলিজ করবে, কারণ শক্তি বেশি, কোষ বেশি মানে তোমার হচ্ছে অনেক বেশি তরঙ্গ সে শোষণ করে বসে রয়েছে, ঠিক আছে, তার মানে সে বেশি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য ছাড়বে না। এই যে তোমার যখনই তোমার হচ্ছে এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ যখন স্টপ করবে তখন কিন্তু সে বেশি পরিমাণ রিফ্লেক্ট করতে পারবে না, কারণ সে বেশি গ্রহণ করে বসে রয়েছে, তাই না? তার মানে হচ্ছে তখন হচ্ছে অনেক বেশি যে কোর্সে গ্রহণ করে বসে রয়েছে এটা কিন্তু তোমার ছবিতে বের হয়ে আসবে, ঠিক আছে। তো এমআরআই এর কাজটা খুবই নর্মাল, এটা পুরোপুরি তোমার হচ্ছে সিটি স্ক্যানের মতো, কিন্তু আশা করি তুমি হচ্ছে এমআরআই এর পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে কীভাবে সে কাজ করে। শরীরের ভিতরে কোনো ধাতব কিছু থাকলে, যেমন পেসমেকার থাকলে এমআরআই করা যায় না, কারণ পেসমেকারটা তোমার ধাতুর তৈরি, ঠিক আছে। তো তোমার চৌম্বকক্ষেত্র বুঝতেছো, তুমি যখন চৌম্বকক্ষেত্র দিয়ে যখন এমআরআই করবে তখন কী করবে? তো টেনে বের করে নিয়ে আসবে। এটা যদি হচ্ছে দেখো আমি তোমাকে একটু বলি যে অনেক সময় হয় কি যে অনেক হচ্ছে তোমার হচ্ছে দাঁতের মধ্যে থাকে রুট ক্যানাল করে, তো অনেকে কি লোহার তৈরি অনেক সময় দাঁত লাগানো হয়, ঠিক আছে, মানে একটু ধাতুর তৈরি লোহার না, ঠিক ধাতুর তৈরি লাগানো হয়। তো ধাতু মাত্রই সে কিন্তু কী করবে? সে কিন্তু তোমার হচ্ছে এমআরআই যখন ঢুকানো হবে, এমআরআইয়ের মধ্যে যদি তাকে ঢুকানো হয় সে কিন্তু এটা কিন্তু টেনে বের করে নিয়ে চলে আসবে, বুঝতে পারছো? কারণ এমআরআই তোমার হচ্ছে সম্পূর্ণ চুম্বক, যেমন তোমার পেসমেকার সেটা তোমার সম্পূর্ণভাবে ধাতুর তৈরি, সেটা তুমি মনে করো কারোর শরীরে আছে পেসমেকার, তাকে ঢুকানো হলো এমআরআইয়ের মধ্যে, ঠিক আছে। তো এটা এত জোরে তাকে টান দেবে, বুঝছো? এই টানের কারণে পেসমেকারটা তার বুক থেকে টেনে ছিদ্র হয়ে তার বুক ছিদ্র করে টেনে বের হয়ে আসবে, এবং কিন্তু সে কিন্তু সাথে সাথে মারা যাবে, ঠিক আছে। এই কারণে পেসমেকার যদি থাকে তাকে কিন্তু কোনোভাবে এমআরআই করা হবে না, তাকে ওই সিটি স্ক্যান করানো হতে পারে, হ্যাঁ, এরকম কিছু করানো হতে পারে। আচ্ছা, তো আশা করি এমআরআই ব্যাপারটা বুঝছো, এটা খুবই সহজ। এরপরে আসবে আমাদের অ্যানজিওগ্রাফি, এন্ডোস্কোপি, ইসিজি, রেডিওথেরাপি, আইসোটোপ, এগুলো শুধু ইজি আছে, এগুলো ব্যাখ্যা করতেছে।